ওকে, আমরা নেক্সট গত ক্লাসে কি পড়ছিলাম? কোষের অঙ্গাণু, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ পড়ছি, তাই না? পার্থক্য পড়ছিলাম, লিখছ উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। হ্যাঁ, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য। হ্যাঁ হ্যাঁ, নোট আনছো? ঠিক আছে, সব লিখছো? কি করে লিখলে, ছোট করে লিখলে আমার সুবিধা। ছোট ছোট করে লেখ আর বোল্ড করে লিখিস, ওই ইয়েগুলা বোল্ড করে লিখিস, পয়েন্টগুলা। জেল পেন দিয়ে লেখো, অন্য কালার দিয়ে লিখলে ওটা ইয়েতে আসবে না, ফটোতে আসবে না। আচ্ছা, বৈশিষ্ট্য একটা মানে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য রাখবে 20-25 পেজ রাখো, 20 পেজ, 20 পেজ, হ্যাঁ হ্যাঁ 20 পেজ করে রাখো। তাহলে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য আমরা করবো। তাহলে এক নম্বর হচ্ছে কোষপ্রাচীর, ওদের বৈশিষ্ট্যের এক নম্বর হচ্ছে কোষপ্রাচীর, উদ্ভিদ কোষ আর এটা হচ্ছে প্রাণী কোষ। এক নম্বর হচ্ছে কোষপ্রাচীর। উদ্ভিদ কোষে কোষপ্রাচীর আছে না নাই? এই বলো, উদ্ভিদ কোষে কোষপ্রাচীর আছে? তাহলে উপস্থিত লেখো, দ্রুত লেখো, উপস্থিত। আর প্রাণী কোষে অনুপস্থিত। আর উদ্ভিদ কোষে কোষপ্রাচীর গেল 2 নম্বরে, কোষপ্রাচীর এক নম্বর হচ্ছে কোষপ্রাচীর। 2 নম্বরে কি আছে? সেন্টিওল বা ক্লোরোফিল, ক্লোরোপ্লাস্ট। এটা শুধুমাত্র কাদের থাকে? উদ্ভিদ কোষে উপস্থিত থাকে, উপস্থিত আর ওদের অনুপস্থিত। আর 3 নম্বর হচ্ছে সেন্টিওল। উদ্ভিদ কোষে উপস্থিত আর প্রাণী কোষে, উদ্ভিদ কোষে অনুপস্থিত, তার মানে সাধারণত থাকে না, সাধারণত অনুপস্থিত। আর প্রাণী কোষে উপস্থিত। 4 নম্বর সঞ্চিত পদার্থ। উদ্ভিদ কোষের সঞ্চিত পদার্থ হচ্ছে নরমালি স্টার্চ। আমরা যে ভাত খাই, ভাত কই থাকে? উদ্ভিদে থাকে না প্রাণীতে থাকে? উদ্ভিদের মধ্যে সঞ্চিত পদার্থ হচ্ছে স্টার্চ বা শর্করা। আর ওদের হচ্ছে গ্লাইকোজেন। স্টার্চ হচ্ছে অনেকগুলো গ্লুকোজ মিলে হচ্ছে স্টার্চ, অনেক, প্রায় 70,000। হ্যাঁ, কি ফাইবার তো স্টার্চের অন্তর্গত না। ফাইবার হচ্ছে তোমার সেলুলোজ দিয়ে গঠিত, আর এরা মেনলি হচ্ছে স্টার্চ মানে হচ্ছে গ্লুকোজ। হ্যাঁ,
সঞ্চিত পদার্থ হচ্ছে স্টার্চ, আর ওদের সঞ্চিত পদার্থ হচ্ছে গ্লাইকোজেন। বুঝতে পেরেছ? আর থার্ড হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বার কি? 5 নাম্বার হচ্ছে কোষগহ্বর। ওদের কোষগহ্বর অনেক বড় থাকে, বৃহৎ থাকে। ওদের উদ্ভিদের ক্ষেত্রে বৃহৎ, আর ওদের সাধারণত থাকে না। কোষগহ্বর সাধারণত উদ্ভিদ কোষে বৃহৎ থাকে, আর প্রাণী কোষে সাধারণত থাকে না। আর ওদের 5 নাম্বার 6 নাম্বার উদ্ভিদ কোষে আর কি থাকে? মাইক্রোভিলাই কি বোঝা গেছে? মাইক্রোভিলাই উদ্ভিদ কোষে মাইক্রোভিলাই নরমালি হয় না, মাইক্রোভিলাই থাকে না, অনুপস্থিত। আর প্রাণী কোষে উপস্থিত। তারপরে নিউক্লিয়াস। সাত নাম্বার হচ্ছে নিউক্লিয়াস। হ্যাঁ, নিউক্লিয়াসের অবস্থা সাধারণত কই থাকে? ওদের উদ্ভিদ কোষে থাকে হ্যাঁ, উদ্ভিদ কোষে থাকে এক পাশে, আর প্রাণী কোষে কেন্দ্রে। প্রাণী কোষে নিউক্লিয়াস থাকে একদম কেন্দ্রে, আর উদ্ভিদ কোষে থাকে এক পাশে। পার্থক্য করা যাবে। ছবিটাকে উপরে একটা করে ফেলি। এই উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, এই ছবিগুলো আঁকে নি তোমরা। আমি আর এই ছবিগুলো আঁকবো না। তোমরা এখানে একটু গ্যাপ রাখো। এখানে একটা উদ্ভিদ কোষের ছবি আঁকো, এখানে একটা প্রাণী কোষের ছবি আঁকো। ঠিক আছে? ফিগারটা তোমরা শর্টকাটে, এত ভিতরে যা আছে সব কিছু লেখার দরকার নেই, সিম্পল ওয়েতে তোমরা লিখে ফেলবা, ছবিটা আঁকে ফেলবা, চিত্রটা তোমরা এঁকে ফেলবা। চিত্র নিজে করবে, চিত্রের জন্য ফাঁকা জায়গা রাখো, বাসায় গিয়ে লিখে ফেলবা। আচ্ছা, এখন আমরা একটা আদর্শ উদ্ভিদ কোষের কি কি অংশ আছে এটা বলবো। একটা আদর্শ উদ্ভিদ কোষের কি কি অংশ থাকে? একটা আদর্শ উদ্ভিদ কোষে বিভিন্ন অংশ। আদর্শ উদ্ভিদ কোষের কি কি অংশ থাকবে? আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি। আদর্শ উদ্ভিদ কোষে দুই ধরনের, একটা জীবীয় বস্তু থাকে, আর একটা সজীব বস্তু, আর একটা জড় বস্তু। একটা থাকে জড় বস্তু, আর একটা হচ্ছে সজীব বস্তু। সজীব মানে কি? সজীব বস্তু মানে ওর মাঝখানে পানি আছে, বা এটাকে বলা হয় লিভিং প্রপার্টিস। ওর মাঝখানে লিভিং প্রপার্টিস আছে, পানি আছে। আর জড় বস্তুর মধ্যে মেইনলি পানি নাই। হ্যাঁ, জড় বস্তু। এরা আবার জড় বস্তুগুলো দুই ধরনের, কোষপ্রাচীর এবং নির্জীব বস্তু। এটা দুই ধরনের, একটা কোষপ্রাচীর আর একটা নির্জীব বস্তু। একটা কোষপ্রাচীর আর একটা নির্জীব বস্তু। নির্জীব বস্তু কোষপ্রাচীর আর একটা নির্জীব বস্তু। কোষপ্রাচীর তো আমরা জানি, কোষপ্রাচীরের আর কি আছে। নির্জীব বস্তু আবার কয়েক ধরনের আমরা ভাগ করছি। নির্জীব বস্তু মানে হচ্ছে যেগুলোর মধ্যে কোনো জীবন নাই, লিভিং প্রপার্টিস নাই। কিছু আবার সঞ্চিত পদার্থ আছে। সঞ্চিত পদার্থ কিছু থাকে। সঞ্চিত পদার্থের মধ্যে প্রোটিন আছে, প্রোটিন, লিপিড আর কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট মানে কি? শর্করা। প্রোটিন বা আমিষ, চর্বি আর শর্করা, এগুলো হচ্ছে সব সঞ্চিত পদার্থ।
এগুলো থাকবে তার সঞ্চিত পদার্থ। আর নির্জীব পদার্থের মধ্যে কি কি আছে? নিঃসৃত পদার্থের মধ্যে হরমোন, পিগমেন্ট, এনজাইম। হরমোন, সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ। নিঃসৃত পদার্থ যেগুলো কোষ থেকে বের হয়, ক্ষরণ হয়, এটাকে নিঃসৃত পদার্থ বলা হয়। কি কি? হরমোন, এনজাইম, বিভিন্ন এনজাইম, আটা, নেকটার, পিগমেন্ট এবং নেকটার। নিঃসৃত পদার্থ। তারপরে বর্জ্য পদার্থ। কার্ড হচ্ছে বর্জ্য পদার্থ। বর্জ্য পদার্থ কোনটা? বর্জ্য পদার্থ, এই বর্জ্য পদার্থ হচ্ছে যে কোষ থেকে বিভিন্ন পদার্থ যে নিঃসৃত হয়। ট্যানিন, রেজিন, হ্যাঁ, গাম, কয়েকটা মনে রাখলে হবে। রেজিন, গাম, আঠা, কিরে, রেজিন, গাম, তারপরে কি? গাম বা আঠা। তারপরে হচ্ছে ট্যানিন তো গেল, ল্যাটেক্স, রেজিন, গাম, ল্যাটেক্স, এগুলো হচ্ছে সব বর্জ্য পদার্থ। কিছু নিঃসৃত পদার্থ আছে, হরমোন, এনজাইম, নেকটার। পারা যাবে? সঞ্চিত পদার্থের মধ্যে হচ্ছে প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট, এগুলো হচ্ছে সঞ্চিত পদার্থ। আচ্ছা, আর এর মধ্যে সজীব পদার্থকে আমরা বিভাগে ভাগ করছি। সজীব পদার্থ মানে কি? কোষের যা বাকি যে অংশটা আছে, যেমন সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম হচ্ছে কোষের সজীব বস্তু হিসেবে ধারণা করা হয়। কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। কোষ ঝিল্লি ইংলিশে কি বলে? প্লাজমা মেমব্রেন, তাই না? প্লাজমা মেমব্রেন, দুই নম্বর হচ্ছে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। কোষঝিল্লি তো আর কিছু অংশ নাই। কোষঝিল্লির মধ্যে এর মধ্যে বেশি কিছু নাই। সাইটোপ্লাজমের মধ্যে কি কি অঙ্গাণু থাকবে? সাইটোপ্লাজমের মধ্যে অঙ্গাণুর মধ্যে কি কি আছে? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজম জালিকা, গোলজি বস্তু, এগুলো থাকে। মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলজি বস্তু, লাইসোজোম, তারপরে হচ্ছে পারক্সিজোম, অনেকগুলো অঙ্গাণু আছে। সেন্ট্রিওল, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলজি বস্তু, লাইসোজোম, পারক্সিজোম, সেন্ট্রিওল। আর কি আছে? এন্ডোপ্লাজম জালিকা, এন্ডোপ্লাজমিক জালিকা, এগুলো সব হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে অঙ্গাণু। আর নিউক্লিয়াসের মধ্যে কি কি অংশ আছে? নিউক্লিয়াসের আবার নিউক্লিয়ার আবরণ আছে, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়ার রন্ধ্র আছে, নিউক্লিওপ্লাজম আছে, নিউক্লিওলাস আছে। বর্জ্য পদার্থের মধ্যে রেজিন, রয়কার পুরি জয়শিরা জন্তু না। রেজিন মানে হচ্ছে এক ধরনের পদার্থ। রেজিন, গাম, ল্যাটেক্স, অ্যালকালয়েডস কিছু আছে, কিছু উদ্বায়ী পদার্থ। গাম, ল্যাটেক্স, লয় জফল আকার, টয়কার, কয় দন্তেশ। গাম আছে না, গদ, বিভিন্ন ধরনের দেখবা যে কিছু গাছ থেকে আঠা বের হয় না? যেমন রাবার থেকে বের হয়, রাবার গাছ থেকে বের হয়। আবার কিছু আমাদের এখানে বলে এদেরকে গ্রামগঞ্জে বলে জিগা গাছ, আমাদের এখানে বলে জিগা গাছ। এখান থেকে কিছু পদার্থ সিক্রেশন হয়। এবং কিছু গাছ থেকে বিভিন্ন পদার্থ সিক্রেশন হচ্ছে কন্টিনিউয়াস।
হ্যাঁ কষ, গাছের যে কষগুলা এগুলো সব হচ্ছে গাম বা আঠা, গদ। আর কিছু নেকটার, নেকটার হচ্ছে ওই যে নেয় যে নেকটার হচ্ছে তোমার মধু, মধু যে নিচ্ছে না তোমার মৌমাছিদের মধু সংগ্রহ করে, এগুলো সব নেকটার নেয়। নেকটার এগুলো নিশ্চিত পদার্থ। তাহলে নিউক্লিয়াসের কি কি অংশ আছে? একটা নিউক্লিয়াসের, নিউক্লিয়াসের অংশগুলোর নাম লেখো। নিউক্লিয়ার, লেখো দ্রুত লেখো। নিউক্লিয়াসের কি কি অংশ আছে? কোষঝিল্লি, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস, তিনটা ভাগে ভাগ করছি। এর মূলত একটা কোষের সজীব বস্তু, মানে এগুলা, এদের মাঝখানে পানি আছে বা এদের লিভিং প্রপার্টিস আছে। আর এদের মধ্যে কোনো লিভিং প্রপার্টিস নাই, এর জন্য এদেরকে নির্জীব বা জড় বস্তু বলা হয়। লিভিং পার্টিকেলস বা লিভিং সাবস্টেন্স, জীবন, লাইফ, লাইফ LIFE, লাইফ থেকে লিভিং, LIVING, লিভিং প্রপার্টিস আছে ওদের মাঝখানে। এটা হচ্ছে সজীব বস্তু। আর নির্জীব বস্তু মানে হচ্ছে, নির্জীব বস্তুর মধ্যে কি কি থাকবে? এই যেগুলা, এর মধ্যে কোষপ্রাচীর আছে, কিছু নিঃসৃত পদার্থ, সঞ্চিত পদার্থ, কিছু বর্জ্য পদার্থ। এগুলোর মধ্যে কোনো ধরনের লিভিং প্রপার্টিস নাই, কিন্তু ওদের মাঝখানে লিভিং প্রপার্টিস আছে। সজীব বস্তুর মধ্যে কোষঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। নিউক্লিয়াসের কটা অংশ আছে? নিউক্লিয়ার আবরণ আছে 1 নাম্বার, নিউক্লিয়ার আবরণ। 2 নাম্বার হচ্ছে নিউক্লিয় প্লাজম, 3 নাম্বার হচ্ছে নিউক্লিয় লাস, আর নিউক্লিয়ার রেটিকুলাম বা চালিকা, নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিয়ার রেটিকুলাম। বুঝে ফেলি? এখন আমরা বলবো কোষপ্রাচীর। আসলে রবার্ট হুক না রবার্ট ব্রাউন, রবার্ট হুক যে প্রথম 1665 সালে কোষপ্রাচীর যে কোষ যে দেখতে পাইছে, সেটা আসলে কোষ ছিল না। সেটা তাহলে কি ছিল? সেটা ছিল হচ্ছে কোষপ্রাচীর সে দেখতে পাইছে, কারণ ভেতরে পানি ছিল না। একটা মৃত কোষের মাঝখানে এই কাঠের মধ্যে কি পানি আছে? পানি না থাকলে প্রোটোপ্লাজমও নাই, প্রোটোপ্লাজম না থাকলে সাইটোজম, এগুলো সব নাই, এগুলো সব লস হয়ে গেছে। তাহলে ওর মধ্যে আছে কি? ওর মধ্যে কিছু সলিড পদার্থ আছে, আর মানে পানি ছাড়া সবই আছে। কাঠের মধ্যে পানি নাই, দ্যাট মিনস পানি না থাকলে ওর কি আমি লিভিং বলবো? জীবিত, মৃত। এবং ও মূলত কোষপ্রাচীর ভালো করে দেখতে পাইছে, যেহেতু চেম্বার দেখতে পাইছে, এর জন্য সে মূলত আসলে কোষপ্রাচীর দেখতে পেয়েছে। হ্যাঁ, কোষ আর পদার্থ, ও কোষ তো একটা বড় অংশ, আর অণু যেগুলা এর মধ্যে অনেক কেমিক্যাল সাবস্টেন্স আছে। যেমন সাইটোপ্লাজমে গ্লুকোজ আছে, তো গ্লুকোজকে আমি যদি ভাঙি, তো গ্লুকোজটা তো একটা অণু, তাই না? এটা কোটি কোটি গ্লুকোজ আছে, বিলিয়ন গ্লুকোজ আছে। আর একটা গ্লুকোজকে যদি আমি ভাঙি, তাহলে সেখানে পাওয়া যাবে কি? কার্বন, হাইড্রোজেন, এরকম। বুঝতে পারছো না? একটা মৌলিক পদার্থগুলো দিয়েই একটা কোষ তৈরি। এখানে অনেক পদার্থ আছে। মাটির মধ্যে যে উপাদান আছে ওর মধ্যেই আছে, কিন্তু এগুলো একটা সিকোয়েন্সিয়ালি আছে। এগুলো আবার আমরা কোষ পচে গেলে কি হয়? আবার মাটি হয়ে যায়, বুঝছো না? মাটি হয়ে যাচ্ছে। তাহলে এখন লেখো, যে এই কথাটা লেখো যে রবার্ট হুক 1665 সালে কোষপ্রাচীর লক্ষ্য করেন। রবার্ট হুক 1665 সালে, 1665, রবার্ট হুক এত সালে লক্ষ্য করেন। লক্ষ্য করেন কি? যুক্ত খ না খজা ফেলা? লক্ষ্য করেন। আর সে মূলত কোষপ্রাচীরটাই দেখছে। আমরা বলি যে কোষ, আসলে সে কোষ দেখে না, সে দেখছে কোষপ্রাচীর। তাহলে এখানে কয়েকটা ইম্পর্টেন্ট ব্যাপার লিখতে হবে। সেটা হচ্ছে যে উদ্ভিদের কোষপ্রাচীর সেলুলোজ দিয়ে গঠিত। উদ্ভিদের কোষপ্রাচীর মূলত উদ্ভিদেরটা সেলুলোজ দিয়ে তৈরি, সেলুলোজ।
আর প্রাণীর ইয়েটা কে বলে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর পেপটিডোগ্লাইকন দিয়ে গঠিত। পেপটিডোগ্লাইকন দিয়ে গঠিত। এনক্যাট, এটা পরীক্ষা আসছে। হ্যাঁ 2015 হ্যাঁ রিসেন্টলি আসছে। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর পেপটিডোগ্লাইকন দিয়ে গঠিত। আর ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দিয়ে গঠিত। কাইটিনটা কি? হোয়াট ইজ কাইটিন? কাইটিন হচ্ছে গ্লুকোজ আর অ্যামাইনো গ্রুপের পলিমার। কাইটিন হলো গ্লুকোজ অ্যামাইনোর পলিমার। গ্লুকোজ আর অ্যামাইনো NH2 এরা মিলে তৈরি করে কাইটিন। কাইটিন হলো গ্লুকোজ অ্যামিনো পলিমার। হ্যাঁ 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 কাইটিন হলো গ্লুকোসামিন। গ্লুকোসামিন গ্লুকোজ অ্যামিনের পলিমার। এমক্যাট 15 মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্ট। ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দিয়ে গঠিত। আর কাইটিন হলো গ্লুকোজ অ্যামিনের পলিমার। গ্লুকোজের সাথে অ্যামাইনো গ্রুপ মিলে যেটা তৈরি হয় তাকে গ্লুকোজ অ্যামিন বলে। তাহলে ছত্রাক হলো কাইটিন দিয়ে গঠিত আর কাইটিন হচ্ছে গ্লুকোজ অ্যামিনের পলিমার। আচ্ছা, এখন আমরা ভৌত গঠন করব। কোষপ্রাচীরের ভৌত গঠন। তাহলে কোষপ্রাচীর সাধারণত এরা 3 স্তর বিশিষ্ট। থাকে। কি কি? প্রাথমিক মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর আর একটা গৌণ প্রাচীর। ভৌত গঠন অনুসারে এরা 3 ধরনের, 3টা স্তর থাকে: মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর এবং গৌণ প্রাচীর। মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর এবং গৌণ প্রাচীর। মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর এবং গৌণ প্রাচীর। লিখছো? তাহলে মধ্যপর্দা লেখো। মধ্যপর্দা দেখো, এটি 2টি কোষের সাধারণ একটি পর্দা। এটি 2টি কোষের সাধারণ একটি পর্দা। মধ্যপর্দা হচ্ছে 2টি কোষের সাধারণ একটি পর্দা। মধ্যপর্দা 2টি কোষের সাধারণ একটি পর্দা। 2টি কোষের সাধারণ একটি পর্দা। সাধারণ পর্দা মানে 2 কোষের মধ্যে কমন একটা পর্দা থাকে। এটা বাংলাদেশ আর ভারত, মাঝখানে একটা বর্ডার আছে না? বর্ডার কয়টা? একটা না দুইটা? একটা দাগ না? একটা লাইন না? দ্যাট মিনস 2 কোষের মাঝখানে, 2 দেশের মাঝখানে যেরকম একটা বর্ডার থাকে। ভারত পাকিস্তানের মধ্যে কোনটা আছে? কন্ট্রোল অফ, কি বলে এটাকে? লাইন অফ কন্ট্রোল। ভারত পাকিস্তানের মধ্যে যে বর্ডার আছে, দিস ইজ কল লাইন অফ কন্ট্রোল। তো এই যে দ্যাট মিনস 2 কোষের মাঝখানে কমন যে পর্দা থাকে এটাকে বলা হয় মধ্যপর্দা। আর এটি পেকটিন এবং ফ্র্যাগমোপ্লাস্ট। পেকটিন এবং ফ্র্যাগমোপ্লাস্ট, ফয়রফলা আকার ফ্র্যাগমো, ফয়রফলা আকার ফ্র্যাগমোপ্লাস্ট
প্লাস্ট। পেকটিন এবং ফ্র্যাগমোপ্লাস্ট প্রতি পেকটিন এবং ফ্র্যাগমোপ্লাস্ট দিয়ে গঠিত। এটা মেইনলি পেকটিন এবং ফ্র্যাগমোপ্লাস্ট দিয়ে গঠিত। আর এর মধ্যে পেকটিন মেইনলি পেকটিক অ্যাসিড থাকে, এবং যার জন্য পেকটিন অ্যাসিড বেশি থাকার জন্য মধ্যপর্দাটা একটু থকথকে হয়। আচ্ছা, ওটা পরের বিষয়। আর মধ্যপর্দার মধ্যে মধ্যপর্দার পরে কি আছে? তাহলে বা প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরটা হচ্ছে মধ্যপর্দার উপর এক স্তর বিশিষ্ট আবরণ। এটা মধ্যপর্দার উপর এক স্তর বিশিষ্ট আবরণ। এক স্তর বিশিষ্ট আবরণ। মধ্যপর্দার উপর এক স্তর বিশিষ্ট আবরণ, এটাকে বলা হয়, এটাকে কি বলে? ফ্র্যাগমোপ্লাস্ট। ফয়জফলাকার, গ ময়কার, পয়লাকার, কিন্তু ছয়টায় ফ্র্যাগমোপ্লাস্ট। আর প্রাথমিক প্রাচীর মধ্যপর্দার উপর এক স্তর বিশিষ্ট আবরণ। তারপর লেখা যে এটি সেলুলোজ, হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ ও গ্লাইকোপ্রোটিন দিয়ে গঠিত। গ্লাইকোপ্রোটিন দিয়ে গঠিত। প্রাথমিক প্রাচীর মেইনলি হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন দিয়ে গঠিত। আর এরা কয় স্তর বিশিষ্ট থাকে? এরা মেইনলি এক স্তর বিশিষ্ট থাকে। তারপর হচ্ছে মধ্য প্রাথমিক প্রাচীর, তারপর গৌণ প্রাচীর। গৌণ প্রাচীর কোনটা? যে প্রাথমিক প্রাচীরের উপর 3 স্তর বিশিষ্ট আবরণ। দেখা যায় এটি প্রাথমিক প্রাচীর যে হয় তার উপরে আবার 3 স্তর বিশিষ্ট আবরণ। এটি প্রাথমিক প্রাচীরের উপর 3 স্তর বিশিষ্ট আবরণ। 3 স্তর বিশিষ্ট আবরণ। গৌণ প্রাচীর হচ্ছে এটি প্রাথমিক প্রাচীরের উপর 3 স্তর বিশিষ্ট আবরণ। এটা প্রাথমিক প্রাচীরের উপর 3 স্তর বিশিষ্ট আবরণ, এটাকে বলা হয় গৌণ প্রাচীর। আর এটা কি দিয়ে গঠিত? এটি পেকটিন, লিগনিন, সুবেরিন, হেমিসেলুলোজ বা সেলুলোজ, ওয়াক্স মানে কি? ওয়াক্স মানে মোম। হ্যাঁ, ওয়াক্স দিয়ে গঠিত। ওয়াক্স ও জটিল পলিস্যাকারাইড দিয়ে গঠিত। পলিস্যাকারাইড দিয়ে গঠিত। এটা মেইনলি লিগনিন, সুবেরিন, সেলুলোজ, ওয়াক্স এবং জটিল পলিস্যাকারাইড দিয়ে এরা মেইনলি গঠিত। গৌণ প্রাচীরটা এ পারা যাবে। তারপরে স্টার দিয়ে লেখো যে সকল কোষে প্রাথমিক গৌণ প্রাচীর তৈরি হয়। লেখো যে সকল কোষে গৌণ প্রাচীর তৈরি হয়, যে সকল কোষে গৌণ প্রাচীর তৈরি হয়, যে সকল কোষে, হ্যাঁ এটা নিচে স্টার দিয়ে লেখো, যে সকল কোষে গৌণ প্রাচীর তৈরি হয় তাদের কোষ বিভাজন ঘটে না।
তাদের কোষ বিভাজন ঘটে না এবং স্থায়ী কোষে পরিণত হয়। যে সকল কোষে গৌণপ্রাচীর তৈরি হয় তাদের কোষ বিভাজন ঘটে না এবং স্থায়ী কোষে পরিণত হয়। যে সকল কোষে গৌণপ্রাচীর তৈরি হয় তাদের কোষ বিভাজন ঘটে না, এদের স্থায়ী কোষ বলে। হ্যাঁ, এদের কোষ বিভাজন ঘটে, এদেরকে কি বলে? স্থায়ী কোষ। হ্যাঁ, এদেরকে কি স্থায়ী কোষে পরিণত হয়, মানে এরা স্থায়ী কোষে পরিণত হয় এবং স্থায়ী কোষে পরিণত হয়। তারপরে আরেকটা লেখো, প্লাজমোডেসমাটা। প্লাজমোডেসমাটা লেখো, কোষপ্রাচীরের সূক্ষ্ম নালী থাকে, যা দ্বারা পাশাপাশি দুটি কোষে বিভিন্ন পদার্থ যাতায়াত করে, তাকে প্লাজমোডেসমাটা বলে। যে কোষপ্রাচীরের কোষপ্রাচীরে কিছু সূক্ষ্ম নালী থাকে, যা দ্বারা পাশাপাশি দুটি কোষে বিভিন্ন পদার্থ যাতায়াত নিয়ন্ত্রণ করে, তাকে প্লাজমোডেসমাটা বলে। ছিদ্র থাকে, ছোট ছোট ছিদ্র থাকে, এই ছিদ্রগুলোকে প্লাজমোডেসমাটা বলে। এটাকে প্লাজমোডেসমাটা বলে। দুটি কোষে বিভিন্ন পদার্থ যাতায়াত করে, তাকে প্লাজমোডেসমাটা বলে। তারপর লেখো যে এটা হচ্ছে কুব বা পিট পেয়ার। লেখো, কোষপ্রাচীরের যে স্থানে শুধু মধ্যপর্দা থাকে, কোষপ্রাচীরের যে স্থানে শুধু মধ্যপর্দা থাকে, কোষপ্রাচীরের যে স্থানে শুধু মধ্যপর্দা থাকে, প্রাথমিক প্রাচীর এবং গৌণ প্রাচীর থাকে না। হ্যাঁ, প্রাথমিক প্রাচীর ও গৌণ প্রাচীর থাকে না, তাকে পিট পেয়ার বলে। দেখবেন শুধুমাত্র কি আছে? প্লাজমা আবরণ আছে, মধ্যপর্দা আছে, এর মধ্যে প্রাথমিক প্রাচীর এবং গৌণ প্রাচীর নাই, তাকে পিট পেয়ার বলে। পাশাপাশি দুটি পিটকে পিট পেয়ার বলে। এই পিট বা কুব বলে। আর পাশাপাশি দুটি পিটকে পিট পেয়ার বলে। পাশাপাশি দুটি পিটকে পিট পেয়ার বলে। পারবা? যে স্থানে শুধু মধ্যপর্দা থাকে, প্রাথমিক প্রাচীর এবং গৌণ প্রাচীর থাকে না, তাকে পিট বা কুব বলে। আর পাশাপাশি দুটি পিটকে বলা হয় পিট পেয়ার। বলে।
আচ্ছা, ওকে। আমাদের মোটামুটি তাহলে ছবিটাকে ফেলি। তাহলে আমরা যদি এটা যদি কোষ হয়, এর একটা অংশ যদি আমি ভালো করে লক্ষ্য করি তাহলে কি দেখবো, কত খাই খাইয়ের উপরে হ্যাঁ 4.4 আছে না 40 এর মানে কি 404 এর উপরে 40 উপরে 4.0 এর উপরে এর উপরে বলছি স্যার ये तो बहुत तो necesito el más বুঝেন নাই? এই যে এটা হচ্ছে কোষ, এটা হচ্ছে কোষ, কোষের মধ্যে এই যে কোষ প্রাচীর আছে, এই এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর, এর মধ্যপর্দা, মাঝখানে হচ্ছে মধ্যপর্দা প্রাথমিক প্রাচীর, এই দুই পাশে থাকে প্রাথমিক প্রাচীর। মানে এটাকে ভালো করে যদি লক্ষ্য করি, এই যে এই কোষ প্রাচীরটাকে ভালো করে যদি লক্ষ্য করি তাহলে দেখবো মাঝখানে এই দেখো এই পাশে একটা কোষ আছে, এটা একটা কোষ, এই পাশে একটা কোষ, এই পাশে একটা কোষ, এই দুই কোষের মাঝখানে এটা একটা কোমল পর্দা আছে না, এই যে এটা একটা কোমল পর্দা না, এটাকে বলা হয় মধ্যপর্দা। এই যেটা হচ্ছে মধ্যপর্দা, মধ্যপর্দা। তার সাইড দিয়ে থাকে প্রাথমিক প্রাচীর, এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর, এটা হচ্ছে গৌণ প্রাচীর। মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর এবং গৌণ প্রাচীর। তাহলে এটাকে যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখা যাবে মাঝখানে মধ্যপর্দা, তারপরে এক স্তর বিশিষ্ট থাকে প্রাথমিক প্রাচীর, তারপর 3 স্তর বিশিষ্ট থাকে গৌণ প্রাচীর। প্রথমে মধ্যপর্দা, তারপরে এই যে এক স্তর বিশিষ্ট প্রাথমিক প্রাচীর, এটাকে বলা হয় মধ্যপর্দা। মধ্যপর্দা এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর, আর 3 স্তর বিশিষ্ট যেটা এটাকে বলা হয় গৌণ প্রাচীর। গৌণ প্রাচীর। আর এই যে দেখো এই জায়গার মধ্যে শুধুমাত্র মধ্যপর্দা আছে, এখানে প্রাথমিক প্রাচীর এবং গৌণ প্রাচীর নাই। দেখো এই জায়গার মধ্যে শুধু মধ্যপর্দা আছে, এখানে প্রাথমিক প্রাচীর এবং গৌণ প্রাচীর নাই। এই জন্য এটাকে কি বলে, প্লাজমোডেজমাটা, সরি এটাকে বলে পিট, পিট পেয়ার। এই পাশের পিট, এই পাশের পিট একসাথে বলা হয় পিট পেয়ার। এটা পিট, এটা বলা হয় পিট, পিট বা কুপ। আর এই পাশের পিট আর এই পাশের পিট, দুই পাশের পিট মিলে কি হবে, পিট পেয়ার। আর গৌণ প্রাচীর দেবো আমি প্রাথমিক প্রাচীর। মধ্যপর্দা গেল, তাহলে মধ্যপর্দার উপরে এক স্তর বিশিষ্ট থাকে প্রাথমিক প্রাচীর, তার বাইরে দিয়ে মানে তার উপরে 3 স্তর বিশিষ্ট আবরণ থাকে, তাকে বলা হয় গৌণ প্রাচীর। এই যেটা দেখাচ্ছে মাঝখানে হচ্ছে মধ্যপর্দা, মানে এই পাশে এখানে একটা কোষ আছে,
এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে এখানে একটা কোষ আছে, এটা দ্বারা বোঝায় এখানে একটা কোষ আছে, এখানে একটা কোষ আছে, এখানে একটা কোষ আছে। এই কোষ আর এই কোষের মাঝখানে যে লাইনটা আছে এটাকে বলা হয় মধ্যপর্দা। মধ্যপর্দা হলো দুটি কোষের সাধারণ একটা পর্দা, আর তার উপরে এক স্তর বিশিষ্ট আবরণকে বলা হয় প্রাথমিক প্রাচীর। আর প্রাথমিক প্রাচীরের উপর 3 স্তর বিশিষ্ট আবরণকে বলা হয়, এটা একটা স্তর 1 2 3 এরকম 3 স্তর বিশিষ্ট আবরণকে বলা হয় গৌণ প্রাচীর। প্রাথমিক প্রাচীরের ভিতরে হ্যাঁ, প্রাথমিক প্রাচীরে যেটা মধ্যপর্দা হচ্ছে এটা মধ্যপর্দা, লাল যেটা ঘুরি ঘুরি দিচ্ছি আর কি, এটা রং ডিজাইন বুঝো না? বুঝো না? কথা ক্লিয়ার না ভেজাল আছে? ওকে, আচ্ছা তারপরে লেখো যে হ্যাঁ সূক্ষ্ম গঠন, কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। এখন তো আমরা বললাম ভৌত গঠন, তাই না? ভৌত গঠন বলতে বোঝায় যে আমি দেখা যাচ্ছে যে স্তরগুলা আমি দেখতে পাচ্ছি, নর্মালি চোখে দেখা যায় না কিন্তু মাইক্রোস্কোপে দেখা যাচ্ছে। আর এই প্রত্যেকটা স্তর কি দিয়ে গঠিত, মানে কোন পদার্থ দিয়ে তৈরি, এটাকে বলা হয় সূক্ষ্ম গঠন। মানে ভৌত গঠন হচ্ছে কয় স্তর আছে, ভৌতভাবে কি কি লেয়ার আছে সেটা দেখা যাচ্ছে, এটাকে বলা ভৌত গঠন। আর এখন বলবো হচ্ছে সূক্ষ্ম গঠন। এতক্ষণ আমরা বললাম সূক্ষ্ম গঠন, মানে প্রত্যেকটা স্তর আবার কি পদার্থ দিয়ে তৈরি, কোন কেমিক্যাল পদার্থ দিয়ে তৈরি সেটা আমরা পড়ব। ঠিক আছে, সূক্ষ্ম গঠন, এটা কি সূক্ষ্ম গঠন বলে। তাহলে সূক্ষ্ম গঠনের কথা যদি বলি যে এরা মেইনলি কোষ প্রাচীর মূলত সেলুলোজ দিয়ে তৈরি, কোষ প্রাচীর মূলত সেলুলোজ দিয়ে গঠিত, সেলুলোজ দিয়ে গঠিত। তাহলে সেলুলোজ মানে মূল উপাদান হচ্ছে সেলুলোজ, আর সেলুলোজ হলো কিসের পরিমাণ? বিটাডি পরিমাণ। সেলুলোজ বিটাডি গ্লুকোজের পরিমাণ। সেলুলোজ বিটা ডি গ্লুকোজের পরিমাণ, বিটা ডি গ্লুকোজের পরিমাণ। বিটা ডি গ্লুকোজ কাকে বলে এটা মনে রাখো, শুধু বিটা ডি এটা মুখস্থ রাখলে হবে। সেলুলোজ হলো বিটা ডি গ্লুকোজের পরিমাণ, মানে ওটা গ্লুকোজ কিন্তু ওদের গ্লুকোজটাকে বলা হয় বিটা ডি গ্লুকোজের পলিমার। তাহলে সেলুলোজ হলো বিটা ডি গ্লুকোজের পলিমার। আচ্ছা, 1 থেকে 3000 সেলুলোজ মিলে তৈরি করে সেলুলোজ চেইন। 1 থেকে 3000 সেলুলোজ মিলে সেলুলোজ চেইন তৈরি করে, সেলুলোজ চেইন তৈরি করে। সেলুলোজে এই দেখো একটা মানে আমাদের যে কোষ প্রাচীর হয়েছে এটা তো সেলুলোজ জমে তৈরি হয়েছে, একটা সেলুলোজ হয়েছে না? এরকম 1 থেকে 3000 সেলুলোজ মিলে তৈরি করে একটা সেলুলোজের চেইন। আর এরকম হ্যাঁ সূক্ষ্ম গঠন গুণে দেখছে তো, অবশ্যই গুণে দেখছে সেলুলোজ চেইন। এবং 100টা সেলুলোজ চেইন মিলে তৈরি করে ক্রিস্টালাইন মাইসেলিন। 100 সেলুলোজ চেইন মিলে, হ্যাঁ 100 সেলুলোজ চেইন মিলে তৈরি করে সেলুলোজ চেইন। তৈরি করে।
100টা সেলুলোজ চেইন, সরি, একটা সেলুলোজ 100 সেলুলোজ চেইন মিলে তৈরি করে ক্রিস্টালাইন মাইসেলি। ওই ক্রিস্টালাইন মাইসেলি খাতা না থাকলে বের করে দেবো। এটা অবশ্যই মনে রাখবে, ক্রিস্টালাইন মাইসেলি মনে রাখবে, এদেরকে ক্রিস্টালাইন মাইসেলি। এরকম 100টা সেলুলোজ চেইন মিলে তৈরি করবে একটা ক্রিস্টালাইন মাইসেলি। আর এরকম তোমার 250 ক্রিস্টালাইন মাইসেলি মিলে তৈরি করবে। আর ক্রিস্টালাইন মাইসেলিকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক বলে। এই মাইসেলিটাকে ক্রিস্টালাইন মাইসেলি বা মাইসেলি, এই মাইসেলিকেই মূলত একক বলা হয়। আমরা সেলুলোজকে একক বলি না, কিন্তু সূক্ষ্ম গঠন হিসেবে মাইসেলিকেই একক বলা হয়। মাইসেলিকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক বলে। সবাই নোট করবা, নোট করে আলাদা খাতায় নোট করবা। নতুন একটা খাতা কিনবা শুধু বোটানির জন্য, আর একটা জুলজি, 2টা খাতা কিনবা বোটানির জন্য। এগুলো সব এখন থেকে সব নোট করে ফেলো, সুন্দর করে গুছিয়ে ফেলো। আমি কিন্তু সব পড়াই নাই, বইয়ের মধ্যে সব কিছু লেখাই নাই, কিন্তু আমি স্কিপ করে গেছি, যেগুলো দরকার এগুলো পড়াচ্ছে। হ্যাঁ, বাকিগুলো তোমরা পড়ে নিবা, ওগুলো হচ্ছে ওইটা পড়লে ভালো, বা পড়বা, নিজেরা পড়বা। আর ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি পড়াচ্ছি। মাইসেলিয়ামকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক বলে। এবং মাইসেলিটাই মূলত ধারণা করা হয়েছে যে অনেকগুলো মাইসেলি মিলে আমাদের ফাইব্রিল তৈরি করে। এরকম 200টা মাইসেলি মিলে তৈরি করে, 20টা মাইসেলি মিলে তৈরি করে মাইক্রো ফাইব্রিল। 20টি মাইসেলি মিলে তৈরি করে মাইক্রো ফাইব্রিল। এরকম তোমার 250টা মাইক্রোফাইব্রিল মিলে তৈরি করে ম্যাক্রোফাইব্রিল। 250টি মাইক্রোফাইব্রিল মিলে তৈরি করে ম্যাক্রোফাইব্রিল। তোমার 250টা মাইক্রোফাইব্রিল মিলে তৈরি করে ম্যাক্রোফাইব্রিল। ম্যাক্রো মানে কি? বড়। মাইক্রোর চেয়ে বড় হচ্ছে ম্যাক্রো। আর 20টা মাইক্রোফাইব্রিল মিলে তৈরি করে মাইক্রোফাইব্রিল। মাইসেলি মিলে তৈরি করে মাইক্রোফাইব্রিল। এরকম 250টা মাইক্রোফাইব্রিল মিলে তৈরি করে ম্যাক্রোফাইব্রিল। আর এরকম কয়েকটা ম্যাক্রোফাইব্রিল মিলে, অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলে তৈরি করে একটা ফাইবার বা তন্তু। আর এই ফাইবার দিয়ে তৈরি হয় একটা কোষ প্রাচীরের ফাইবার। এরকম হাজার হাজার ফাইবার মিলে তৈরি করে একটা কোষ প্রাচীর। একদম ভেতরের কথা। তাহলে 250টি মাইক্রোফাইব্রিল মিলে তৈরি করে ম্যাক্রোফাইব্রিল, এবং অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলে তৈরি করে একটা ফাইবার। অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলে তৈরি করে ফাইবার। সে অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলে তৈরি করবে একটা ফাইবার। এরকম অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলে তৈরি করে ফাইবার বা তন্তু। আর এই ফাইবার অনেকগুলো ফাইবার মিলে তৈরি হবে একটা কোষ প্রাচীর। বুঝতে পেরেছ? তাহলে এগুলো কিন্তু একদম সূক্ষ্ম গঠন। কোষ প্রাচীরের কাজ লেখো। কোষ প্রাচীরের কাজ লেখো। কাজ একটা হচ্ছে নির্দিষ্ট আকৃতি প্রদান, নির্দিষ্ট আকার আকৃতি ওরা নির্দিষ্ট আকার আকৃতি প্রদান করে। তারপরে কি করে? বাইরের আঘাত থেকে রক্ষা করে, প্রয়োজনীয় শক্তি দৃঢ়তা প্রদান করে, পানি খনিজ লবণ শোষণ এবং পরিবহন করে। পানি এখানে লিখে ফেলো, পানি ও খনিজ লবণ শোষণ
অপরিবহন। কোষের দৃঢ়তা প্রদান, কোষের দৃঢ়তা প্রদান। তথ্যের ভান্ডার হিসেবে কাজ করে, দুটি কোষ থেকে পৃথক করে রাখে। আচ্ছা, কোষের দুটি কোষকে আলাদা করে রাখে। প্লাজমোডেজমাটা দিয়ে বিভিন্ন পদার্থ যাতায়াত ওদের মাঝখানে যে সূক্ষ্ম প্লাজমোডেজমাটা থাকে, এই প্লাজমোডেজমাটা দিয়ে বিভিন্ন পদার্থ যাতায়াত নিয়ন্ত্রণ করে। অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলে তৈরি করে ফাইবার। আজকে এই পর্যন্ত থাকুক। নেক্সটে তোমাদের আরেকটা ক্লাস হবে। আজকে বুধবারে ইনশাল্লাহ ছুটি হবে। আর যাদের পেমেন্ট বাকি আছে একটু দিয়ে দিও।